আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স। আমরা সেটার একটা পূর্ণাঙ্গ ক্লাস আজকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। জি, ধন্যবাদ। আমরা শুরু করবো এখনই। একটু ক্লাসের মধ্যে কথা বলবেন, সমস্যা নাই, ক্লাসে কথা বলবেন। যারা যারা কথা বলতে পারবেন বা একটু ভালো জায়গার মধ্যে আছেন, কথা বললে কোনো প্রবলেম হবে না, তারা তারা কথা বলবেন প্লিজ। একটু নোট করবেন, আমরা যে বিষয়গুলো দিব প্রত্যেকটা একটু নোট করবেন, নোট করার চেষ্টা করবেন। কি আসছে, আচ্ছা, একটু আমরা সবাইকে অ্যাড করে নিই। জি, মোটামুটি অনেকেই চলে আসছেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা একটু আলোচনায় যাই। যারা খাতা নিয়ে বসছেন দয়া করে খাতাগুলো রেডি রাখবেন। আমরা যে বিষয়গুলো পড়বো আজকে 10টা 11টার মতো রুলস পড়বো, একটু কষ্ট করে সবাই লিখে নেবেন। ক্লাস শেষে একটা এক্সারসাইজ শিট দিয়ে দিব, সেটা সমাধান করে অবশ্যই জমা দেবেন। তো সেক্ষেত্রে আমরা একটু দেখি, আমরা কমপ্লিটিং সেন্টেন্স পড়বো। কমপ্লিটিং সেন্টেন্স মানেই হচ্ছে একটা বাক্য অসম্পূর্ণ থাকবে, ইনকমপ্লিট থাকবে, আপনাকে সেটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ একটা বাক্যের মধ্যে দেখবেন নর্মালি বাক্য কেমন হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, এছাড়া আরো অনেক কিছু বাক্যের মধ্যে থাকে। সো এই বিষয়গুলো যখন দেখবেন একটা বাক্যের অর্ধেক দেওয়া আছে, বাকি আর কিছুই দেওয়া নাই, আমাদেরকে সেটাই মেইনলি করতে হবে আর কি। অর্থাৎ সে আমরা যখন বাক্যগুলোকে সুন্দর করে কমপ্লিট করব, কমপ্লিট করার সময় আমাদের দেখতে হবে যে আসলে কোন টেন্সে আছে, আমরা সকল টেন্স সঠিকভাবে ইউজ করতেছি কি না, এই বিষয়গুলো আমাদেরকে সুন্দরভাবে দেখতে লাগবে আর কি। আচ্ছা, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি, সবাই দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন দয়া করে। যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কি সবাই? জি, ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন একটু ফিরে যাই আমাদের ক্লাসের মধ্যে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আমরা কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে আজকে আলোচনা করব, যেখানে আমরা কিছু ইনকমপ্লিট বাক্যকে খুব সহজেই মাত্র কয়েকটা রুলসের মাধ্যমে কিভাবে সমাধান করতে হয় সেগুলো দেখব। অর্থাৎ কিভাবে বাক্যগুলোকে আমরা কমপ্লিট করব। আমরা এখানে খুব অল্প কিছু মেথড নিয়ে কথা বলবো, যেখানে 10টা 11টার মতো মেথড আছে, যেগুলো জানতে পারলে আশা করা যায় জানবেন। আচ্ছা, একটু কথা বলবেন আমার সাথে। আপনারা কি মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে জানেন? জি, মডেল অক্সিলারি ভার্বগুলো কোনগুলো? যেগুলো বাক্যের সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করে। অর্থাৎ একটা বাক্যের মেইন ভার্ব থাকে। জি জি, মেইন ভার্ব থাকে, মেইন ভার্বের সামনে, অর্থাৎ মেইন ভার্বের সামনে একটা ভার্ব থাকে যেটা বাক্যকে সাধারণত হেল্প করে, অর্থাৎ একটা পুরোপুরি বাক্যকে সহযোগিতা করে সেটার অর্থ প্রকাশ করার জন্য। সেটাকে আমরা বলি মডেল অক্সিলারি ভার্ব। আর এই মডেল অক্সিলারি ভার্বের একটা বেসিক নিয়ম হচ্ছে এরপরে সর্বদা ভার্ব ওয়ান বসে। আমরা ভার্ব ওয়ান এর বসে আর কি সবসময়। সো অর্থাৎ মডেল অক্সিলারি যেগুলো আছে দেখেন, এখানে আছে যে ক্যান আছে, তারপর এখানে আছে কুড আছে, আবার এখানে শুড আছে, মাস্ট আছে, হ্যাড বেটার, এগুলো সবগুলো হচ্ছে আমাদের মডেল অক্সিলারি। আর এগুলোর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ এই ভার্বের সাথে কখনো কোনো কিছু যুক্ত হবে না, অ্যাজ বা ইয়েস যুক্ত হবে না, ভার্ব টুও কখনো হবে না, ভার্ব থ্রিও হইতে পারবে না, ভার্ব প্লাস আইএনজিও হবে না, কোনো কিছুই চেঞ্জ হবে না। নিচে দুইটা এক্সারসাইজ দেওয়া আছে, দেখেন এখানে দেওয়া আছে আই হ্যাড টু। তাহলে অবশ্যই আমাদের এই বাক্যটা পরিবর্তন করতে হবে। আমরা জানি হ্যাড টু হচ্ছে কিসের, বলেন দেখি? একটি হচ্ছে মাস্টের সিনোনিম। এই যে মাস্ট মানে অবশ্যই লেখা আছে, যে এই মাস্টের সিনোনিম হচ্ছে হ্যাভ টু। হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো হচ্ছে মাস্ট। আচ্ছা, যাই হোক, আমরা যদি এটাকে এখন একটা জিনিস লিখতে চাই অর্থাৎ এই বাক্যটা কমপ্লিট করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এরপর একটা ভার্ব ওয়ান বসায় বাক্যটা করতে হবে। আচ্ছা, আই হ্যাড টু মানে হচ্ছে আমাকে অবশ্যই। এরপরে আমরা কি লিখবো? আমাকে অবশ্যই যদি বলি আমাকে কাজটি করতে হবে, তাহলে আমি নর্মালি এখানে কি দিব? আমি সেখানে দিতে পারি হচ্ছে আপনার আচ্ছা, যাই হোক, আমি সেখানে দিতে পারি হচ্ছে আই হ্যাড টু ডু দা সরি ডু দা ওয়ার্ক। তাহলে আমরা মেথড ওয়ানের মধ্যে, অর্থাৎ আপনার একটু খাতার মধ্যে লিখে নিবেন যে আমাদের প্রথম রুলস হচ্ছে মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। একটু কষ্ট করে সবাই লিখে নিবেন এতটুকু। এই জায়গাটুকু সবাই খাতার মধ্যে লিখে নেন, জাস্ট এতটুকুই যে মডেল ভার্বের পরে সর্বদা ভার্ব ওয়ান বসে, একটু সবাই লিখেন। আচ্ছা, এরপরে আমাদের নর্মালি এত সহজগুলো কখনো আসবে না, যেটা আমরা লিখলাম নিচের দিকে। এই যে যেটা লিখলাম, এটা এত সহজটা কখনো আসবে না। আমাদের আসবে হচ্ছে এই টাইপের গুলো, অর্থাৎ যেখানের মধ্যে একটা লং বাক্য দেওয়া থাকবে। কোনগুলো? যেমন হচ্ছে দেখেন, এখানে একটু দেখি আমরা।
এখানে দেওয়া আছে পুরোপুরি কোনটা, দে আর ভেরি কনফিউজ, তারা অনেক বেশি বিভ্রান্ত। আই থিঙ্ক, আমি মনে করি দে শুড, আচ্ছা শুড আছে, তার মানে অবশ্যই আমার একটা ভার্ব করতে হবে, ভার্ব দেওয়ার পর একটা কিছু করতে হবে। তাহলে আমি প্রথমে দেখতে পেলাম বাক্যটার সাথে আমরা যে চেঞ্জটা করব বা যেটা অ্যাড করব সেটা অবশ্যই আগের বাক্যের সাথে স্বয়ংসম্পূর্ণ হইতে হবে বা মিলিত হতে হবে। একটু আমাকে একটু সময় দিবেন, কেউ আসার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না মেবি। প্লাস জয়েন হওয়ার পরে এই সমস্যাগুলো খুবই বিরক্তিকর। যাই হোক, আমি সরি দুঃখিত, কাউকে অ্যাড করতে পারতেছি না। তো একজন অ্যাড হতে যাচ্ছে, যাই হোক অ্যাড করে নিলাম। আচ্ছা, জি আশা করি যে সবাই চলে আসে। যাই হোক এখন আমি দেখি নিচের দিকে। আচ্ছা, জি আমরা এখন একটু দেখি নিচের দিকে যে বাঁকুড়া লিখছি, দে আর ভেরি কনফিউজ, তারা অনেক বেশি বিভ্রান্ত। আই থিঙ্ক, আমি মনে করি বা আমি ভাবতেছি দে শুড ড্যাশ। আচ্ছা, দে শুড আমরা এখন বলতে পারি তারা অনেক বেশি কনফিউজ, তারা এখন কি করতে পারে, তারা এখন আলোচনা করতে পারে এই বিষয় নিয়ে। তাহলে আমরা শুরুর পরে অবশ্যই আলোচনা নিয়ে যে কি জানি বলেন দেখি, ডিসকাস, আমরা এখানে ডিসকাস দিতে পারি। অর্থাৎ তারা অনেক বেশি কনফিউজ নিয়ে তারা তাদেরকে কি করতে হবে, আলোচনা করতে হবে। তাহলে দে শুড ডিসকাস দ্য ম্যাটার। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে যে ভার্ব ওয়ান বসাইলাম, ডিসকাসের পরে ভার্ব ওয়ান বসাই, অর্থাৎ শুরুর পরে ভার্ব ওয়ান বসাইলাম। এটা হচ্ছে মেথড ওয়ান। একটু কষ্ট করে খাতার মধ্যে সবাই লিখে নেন যে মেথড ওয়ান হচ্ছে মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময়ই ভার্বের বেস ফর্ম বসে বা ভার্ব ওয়ান বসে। এটা একটু সবাই লিখে নেন। আর এটার মধ্যে কোনো প্রবলেম আছে কারো, থাকলে আমাকে বলতে পারেন। রুলসটা আশা করি সবাই এর আগেও অনেক পড়ছেন, সো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, আমরা একটু নেক্সট চাই, রুলস নাম্বার টু এ যাই, মেথডে। দেখেন দেখি মেথড টু দেখতে পাচ্ছেন কিনা সবাই। মেথড টু লেখা আছে পারপস, অর্থাৎ জিনিসটা একদম বিরক্তিকর। একটু সবাই সময় সম্পর্কে সচেতন হবেন। 9:45 বাজতেছে, সরি 9:35 আমার এখানে বাজতেছে, মেবি আরো একটু কম হবে। বারবার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করাটা একটু বিরক্তিকর বিষয়। যাই হোক, মেথড টু আছে পারপাস বা উদ্দেশ্য বোঝাতে। নর্মালি আমরা উদ্দেশ্য বোঝাতে কোন কোন টাইপের বাক্যগুলো ব্যবহার করে থাকি। আমরা একটু ওপেন করে চলে যাই, ওয়েট। আচ্ছা, আমরা আমাদের ওয়ান শেষ, আমরা এখন মেথড টু এ চলে। দেখেন মেথড টু একটু সবাই ভালো করে দেখবেন। মেথড টু এর মধ্যে আমাদের দেওয়া আছে হচ্ছে বাক্যে উদ্দেশ্য প্রকাশ করতে এক এই দুটি ফ্রেজ ব্যবহৃত হয়। ফ্রেজ কোনটাকে বলে, ফ্রেজ বলা হয় একটা শব্দগুচ্ছকে বলা হয় ফ্রেজ, অর্থাৎ যেখানে একের অধিক শব্দ একটা বাক্যের মধ্যে বসে, তবে সেটা বাক্যের সেভাবে কোনো উপকার করে না বা বাক্যের জন্য সেভাবে কোনো প্রয়োজন নেই। একটা ফ্রেজের কিন্তু বাক্যের মধ্যে কোনো প্রয়োজন নেই। সো আমরা জানি শুধুমাত্র তারা ফ্রেজ কি করে, বাক্যকে সাহায্য করে, বাক্যের একটু মিনিংটাকে সুন্দর করতে সাহায্য করে। তো এই টাইপের এই দুটি না, আরো কিছু ফ্রেজ আছে যেগুলো ব্যবহৃত হয়, সেগুলো একটু ভালো করে দেখবো। আমরা আমরা জানি নর্মালি টু এর পরে সর্বদা ভার্ব ওয়ান হয়। এটা আমাদের একদম চিরন্তন সত্যের মতো হয়ে গেছে যে প্রিপোজিশন টু, এই টু এর পরে অলওয়েজ ভার্ব ওয়ান বসে। তবে কিছু কিছু ক্ষেত্রে তিনটা টু আছে, তিনটা তিনটা টু একটু মনে রাখবেন, আমি বলে দিচ্ছি, এখানে লিখেও দিবে, আপনারা লিখে নিন কষ্ট করে। এখানে শুধুমাত্র একটা দেওয়া আছে, বাকি দুইটা আমি লিখে দিব। উইথ আ ভিউ টু, এরপরে কখনোই ভার্ব ওয়ান বসবে না, এই টু এর পরে ভার্ব ওয়ান বসবে না। এটার পরে আমাদের কি করতে হবে, ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তাহলে আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি, উইথ আ ভিউ টু, উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে, বাইং, বি ইউ আই এন্ড বাইং আ, বাইং আ বুক। সো আমি কি জন্য যাচ্ছি বলেন দেখি, আমি একটা বই কেনার জন্য বাজারে যাচ্ছি। ঠিক আছে, এটা একটু দেখে নেবেন সবাই, বই কেনার জন্য বাজারে। তবে যদি অন্য কোনো টু থাকে, অর্থাৎ এই যে দেখেন ইন ওয়ার্ডার ওয়ার্ডার টু আছে, এই ইন ওয়ার্ডার টু এর পরে কিন্তু আমি কখনোই আবার ভার্ব প্লাস আইএনজি করতে পারবো না। আমাকে এই তিনটা ফ্রেজ মুখস্থ করতে হবে, আমি আপনারা লিখে দিচ্ছি আপনাকে। তাহলে আই এম গোয়িং টু দ্য ফিল্ড, আমি মাঠে যাচ্ছি, ইন অর্ডার টু, অর্থাৎ উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে, ইন অর্ডার টু কি হবে, পিক
অফ সাম গ্রেনস, আমি কি করতে যাচ্ছি, কিছু ফসল নিয়ে আসার জন্য, ফসল ওঠানোর জন্য মাঠে যাচ্ছি। তো এটা আপনাদের একটু ভালো করে বুঝতে হবে কোন টু এর পরে কি। আমি কিন্তু এখানে পিকিং দেই নাই, এখানে দিচ্ছি পিক, অর্থাৎ ভার্ব ওয়ান ইউজ করছি। এটা ভালো করে লক্ষ্য রাখবেন সবাই, ভার্ব ওয়ান ইউজ করছি আমি এখানে। সো আর এখানে কিন্তু কি করছি, ভার্ব প্লাস আইএনজি করছি। কেন করছি, কারণ এখানে ফ্রেজ কি আছে, উইথ আ ভিউ টু। একটু সবাই লিখে নেন, উইথ এ ভিউ টুর পাশাপাশি আর কি কি হয়, আর একটা 2 নাম্বার দিয়ে লিখে নেন হচ্ছে লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, এরপর একটা লিখবেন গেট ইউজ টু। এই দুইটা লিখে নেন কষ্ট করে। এগুলোর পরেও কিন্তু ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ইউ টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এগুলোর পরে ভার্ব ওয়ান ব্যবহৃত হয়। লক্ষ্য রাখবেন সবাই, ঠিক আছে? কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি কোনো রুলস বুঝতে সমস্যা হয় আমাকে সঙ্গে সঙ্গে মাইকটা অন করে বলবেন, আমি আবার সেটাকে বুঝিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। বা অন্য কোনো যদি প্রবলেম ফেস করেন সেটা আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা, তো আমরা একটু দেখি রুলসটাকে আমরা আবারও পড়ি। রুলস নাম্বার টু কে, রুলস নাম্বার টু বললাম উদ্দেশ্য বুঝাতে, অর্থাৎ আমি কোনো কাজ করতে যাচ্ছি সেটার উদ্দেশ্য বুঝাবে। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি কয়েকটা ফ্রেজ ব্যবহার করি, তার মধ্যে সবচেয়ে কমন ফ্রেজ হচ্ছে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু। এগুলোর পর, এগুলোর সবগুলো ফ্রেজের পরেই টু আছে, প্রিপোজিশন টু। আমরা জানি নর্মালি প্রিপোজিশন টু এর পরে সর্বদা ভার্ব প্লাস, সরি, ভার্ব ওয়ান হয়, ভার্বের বেস ফর্ম হয়। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের ভার্ব ওয়ান না নিয়ে বরং ভার্ব প্লাস আইএনজি নিতে হবে। সো একটু একটু 3টা ফ্রেজ সবাই মুখস্থ করে নেবে, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যান্ড গেট ইউজ টু। ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট। সো দ্য নেক্সট ওয়ান ইজ নর্মাল টু। নর্মাল টু এর ক্ষেত্রে সবসময় আপনি ভার্ব ওয়ান ইউজ করবেন। এই যে আমি এখানে নর্মালি ভার্ব ওয়ান ইউজ করছি, ঠিক আছে? আমি কিন্তু আবারও বলতেছি, একটু লিখে নেবেন সবাই। আর যদি সময় না, লেখার জন্য সময় চান আমাকে বলবেন, আমি আর একটু বেশি করে সময় দেবো আপনাদের। মেথড ওয়ান ছিল হচ্ছে, একটু দেখাই, মেথড ওয়ান ছিল হচ্ছে মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। মেথড টু হচ্ছে পারপাস বোঝাতে কিছু ফ্রেজ ব্যবহৃত হয় যার পরে মাঝে মাঝে ভার্ব প্লাস আইএনজি হয়, আবার কিছু আর সব ক্ষেত্রেই ভার্ব ওয়ান হয়। সেই তিনটা আমি লিখে দিলাম, এই তিনটে একটু কষ্ট করে সবাই লিখে নেবেন, এই তিনটা। আচ্ছা, এরপরে নিচের দিকে আসি আমরা। মেথড থ্রিতে আসি, সো দ্যাট ভার্সেস সো ডট ডট ড্যাশ। আচ্ছা, দুইটার মধ্যে পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। কিভাবে পার্থক্যটা একটু আমরা পড়ি। দুইটার জন্য দুইটা ডেডিকেটেড আলাদা আলাদা রুলস আছে। যেমন হচ্ছে সো দ্যাট মানে হচ্ছে যাতে, কিন্তু সো ডট 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 দ্যাট মানে হচ্ছে এত যে। সো এখানে এই যে আমরা একটু ভালো করে দেখবো, এখানে সো দ্যাট এর মধ্যে কোনো গ্যাপ নাই, অর্থাৎ কোনো ওয়ার্ড হবে না। তবে এইখানে সো দ্যাট এর মধ্যে একটা ফাঁকা জায়গা আছে, একটা ব্ল্যাঙ্ক আছে, এখানে একটা অ্যাডজেক্টিভ বসে। সো আমরা একটু পরে দেখবো সেগুলো, আগে প্রথমটা দেখি আমরা। তাহলে সো দ্যাট এর পরে কি করবো আমরা, সো দ্যাট এর পরে হচ্ছে বাক্যে দেখবেন যেখানে সো দ্যাট লেখা আছে, দেখেন এখানে সো দ্যাট লেখা আছে। সো এরপরে আপনি কি করবেন, এরপরে আপনি সুন্দর করে সো দ্যাট এর পরে একটা সাবজেক্ট বসাবেন। আমরা কিন্তু এখানে বলে দিয়েছি অলরেডি, দেখেন লক্ষ্য করলে দেখতে পারবেন একটা সাবজেক্ট বসবে, ঠিক আছে? একটা সাবজেক্ট বসাবেন এখানে। তাও আমরা একটা সাবজেক্ট বসাই। তাহলে সাবজেক্টটা কি হবে, সাবজেক্টটা অবশ্যই আমাকে এইটা অনুযায়ী নিতে হবে। দেখেন দেখি, দ্য গার্ল লেখা আছে এখানে, দ্য গার্লের প্রোনাউন কি, দ্য গার্লের প্রোনাউন হচ্ছে শি। তাহলে আমাদের এখানে সাবজেক্টটা নিতে হবে শি। দ্য গার্ল রিডস মোর, মেয়েটি অনেক বেশি পড়ে, সো দ্যাট যাতে, শি। এখন আমাদের এখানে অবশ্যই ক্যান না কুড বসাবো, এটা জানার জন্য আমাদেরকে আবারও প্রথমের এই বাক্যটিকে দেখতে হবে। দেখেন দেখি, এখানে রিডস আছে মানে প্রেজেন্ট টেন্স আছে। যদি প্রেজেন্ট টেন্স এই পাশে থাকে তাহলে আমরা এই পাশে ক্যান বসাবো। যদি এখানে পাস্ট টেন্স থাকতো তাহলে আমরা এখানে কুড বসাইতাম। একটু দেখা দিচ্ছি আমি সেটাও দেখেন। তাহলে এখানে প্রথমটার অ্যান্সার হবে ক্যান, সো দ্যাট শি ক্যান, কি হবে, পাস দি এক্সাম। তাহলে অ্যান্সারটা হবে এরকম, দ্য গার্ল রিডস মোর, মেয়েটি অনেক বেশি পড়ে, সো দ্যাট যাতে শি ক্যান পাস দ্য এক্সাম। সো এটা হচ্ছে অ্যান্সার। তবে যদি এইখানে শুধুমাত্র রিড থাকতো তখন আমরা কি করতাম, যদি এখানে শুধুমাত্র রিড থাকতো তখন কিন্তু আমাদের দেখতে হবে আসলে রিডের কিন্তু V2 এবং V3 সেম, অর্থাৎ এখানে কখনো কি হয় না, ইডি যুক্ত হয় না বা অন্য কোনো কিছু যুক্ত করে আমরা সেটাকে V2 অর্থাৎ পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারি না।
সো আমাদের এখানে যেহেতু দেখতে পারতেছি দ্য গার্ল হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যার পরে প্রেজেন্ট টেন্সের মধ্যে নর্মালি ভার্বের সাথে অ্যাস অথবা ইএস যুক্ত হয়, কিন্তু আমরা এখানে কোনো অ্যাস বা এস দেখতেছি না, তার মানে এটা পাস্ট টেন্স। সো আমরা এখানে এখানে ক্যান ইউজ করতে পারবো না, এখানে কি বসাইতে হবে? এখানে বসাইতে হবে কুড। আমার কথা কি বোঝা যাচ্ছে? সবাই একটু রেসপন্স করবেন আমাকে। জি। সো দ্যাট, তাহলে সো দ্যাটের নিয়মটা আমরা বুঝে ফেললাম যে সো দ্যাটের পরে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে ক্যান অথবা কুড হবে কি অনুসারে? আগের সেন্টেন্সটা কোন টেন্স আছে সেটা অনুসারে হবে এখানে। এরপরে আমাদের V1 বসাইতে হবে। দেখেন এই যে এখানে ক্যান বা কুড বসালাম, কিন্তু পাঁচই থাকবে, পাঁচের কোনো পরিবর্তন হবে না, কারণ এটাও ওই যে সেম ক্ষেত্রে প্রথম রয়েছে, এখানে চলে যায় আমরা মডেল অক্সিলারি। সো এটা হচ্ছে সো দ্যাটের নিয়ম, এটা হচ্ছে পুরোটাই এই সো দ্যাটের নিয়ম। যাই হোক, এখন আমরা একটু আসি পরবর্তীতে। সো ডট 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 দ্যাট, এই ক্ষেত্রে কি হয়? দেখেন আমরা এই বাক্যটা আগেও পড়ছি। এই ক্ষেত্রে কি হয় জানেন? এই ক্ষেত্রে এই সো এর পরে একটা অ্যাডজেক্টিভ থাকে। এখানে দেখেন হি ইজ সো উইক, সে খুবই দুর্বল বা সে এত দুর্বল। তারপরে আমাদের কি হবে? দ্যাট দিছে, দ্যাট এর পরে আমাদের একটা বাক্যটাকে কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? আমি দেখেন উপরে লিখে দিছি যে এইখানে দেখেন লেখা আছে এরপরে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট হয়। এটাও সেম। কখন ক্যান নট হবে? যখন দেখবেন এখানে এই যে ইজ আছে অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্স। যদি এখানে ওয়াজ থাকতো তাহলে এটা পাস্ট টেন্স হইতো। তার মানে যেহেতু এখানে ইজ আছে, আমাদের প্রথমত সাবজেক্ট বসাবে কি অনুসারে? আবার এই যেটা অনুসারে। তাহলে হি ইজ সো উইক দ্যাট, আবার দিব হি, তারপর আমরা এখানে কি বসাবো? ক্যান নট বসাবো। ওখানে অন্য কিছু বসানো যাবে না, কুড নট বসানো যাবে না, বা অন্য কোনো কিছু বসাতে পারবো না আমরা। হি ইজ সো উইক দ্যাট, সে এত দুর্বল যে হি ক্যান নট ওয়াক প্রপারলি। সো আমরা এখানে কি করলাম? এখানে আমরা পরিপূর্ণ একটা অ্যান্সার লিখলাম সুন্দর করে, যেখানে আমরা ক্যান নট প্লাস ভার্ব ওয়ান ইউজ করলাম। সবাই দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে কিন্তু এখানে ক্যান নট বসাই দিছি। অর্থাৎ যদি আপনি রুলস এর ক্ষেত্রে লিখেন, প্রথমে লিখবেন হচ্ছে সো ডট ডট দ্যাট যদি কোনো বাক্যের মধ্যে থাকে, এরপরে আমাদের সেটাকে কমপ্লিট করার জন্য একটা সাবজেক্ট নিতে হবে টেন্স অনুযায়ী, অর্থাৎ আগের বাক্য অনুযায়ী ক্যান নট অথবা কুড নট ইউজ করব, এবং এরপরে আমরা V1 ইউজ করব। ঠিক আছে, এই যে এখন আমি এখানে V1 ইউজ করলাম, এই যে ওয়াক হচ্ছে V1। সবাই বুঝতে পারছেন? একটু নোট করে নেবেন সবাই মেথড 3। তাহলে মেথড 3টা আবার একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে সো দ্যাট এর পরে ডিরেক্টলি সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড বসে, V1 বসে। কিন্তু সো ডট ডট দ্যাট থাকলে আমাদের এই যে এই একই রকম, শুধুমাত্র ক্যান অথবা কুডের পরে নট বসাইতে হয়। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবেন। কখনো দুটার মধ্যে গজামিল পাকাবেন না, না হলে কিন্তু মার্কস পাবেন না। আর এখানে নিশ্চিতভাবে 5 মার্ক পাওয়া যায়। সো একটু সবাই মনোযোগী হয়ে এগুলো বুঝবেন। মেথড 3 সবার ক্লিয়ার আছে, মেথড 4 যাই আমরা। সো মেথড 4 হচ্ছে টু ডট ডট টু লেস্ট অ্যান্ড ইট ইজ টাইম। এই তিনটা রুলসকে আমি একসাথে করে গেছি। অনেক সহজ, একটু খালি মনে রাখলেই হবে। তাহলে মেথড 4 এর নাম্বার 1 হচ্ছে টু ডট ডট টু, এতই ডট 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 যে না। এটাও আগের যেটা আমরা 3 নাম্বার পড়লাম তার মতনই অনেকটা অর্থ প্রকাশ করে। তাহলে দেখেন হি ইজ টু উইক। আচ্ছা, এরপরে কি হয়? টু ডট ডট টু বলতে বোঝানো হয়েছে এখানে একটা অ্যাডজেক্টিভ হবে ব্ল্যাঙ্ক অঙ্কের মধ্যে। সো এখানে একটা অ্যাডজেক্টিভ আছে, এই যে উইক। উইক মানে হচ্ছে দুর্বল। অলরেডি একটা অ্যাডজেক্টিভ আমরা দেখতে পাচ্ছি এখানে। তাহলে হি ইজ টু উইক, সে এতই দুর্বল টু যে না। কি হবে এখানে বলেন দেখি? আমরা এখানে ডিরেক্টলি দেখেন এখানে যে দিছি টু প্লাস একটা ভার্ব ওয়ান দিয়ে আপনার বাক্যটা শেষ করবো। তাহলে টু আমরা কি দিতে পারি? সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। টু উইক টু ওয়াক, শেষ। বাক্যটা এখানে কমপ্লিট। শুধুমাত্র একটা ভার্ব বসাই দিলে বাক্যটা কমপ্লিট হয়ে গেল। আর বাক্য কমপ্লিট করার জন্য অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই, আপনি চলে দিতে পারেন। তবে আমরা এতটুকুতেই লিখলেও আমাদেরকে ফুললি মার্কস দিবে। সো হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে না হাঁটতে পারে। অর্থাৎ সে অনেক দুর্বল, যার কারণে সে হাঁটতে পারতেছে না। তাহলে আমাদের মেথড 4-এ টু 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 এর নিয়ম হচ্ছে এরকম যে টু এর পরে একটা অ্যাডজেক্টিভ থাকবে, এরপরে টু থাকবে, তারপরে ভার্ব ওয়ান থাকবে। আমরা এর আগেও পড়ছি নর্মালি টু এর পরে সর্বদা ভার্ব ওয়ান হয়। এটাও সেম হয়েছে, টু এর পরে ভার্ব ওয়ানই হয়েছে, অন্য কিছু এখানে কোনো ব্যতিক্রম ঘটেনি। আচ্ছা, সো লিস্টের ক্ষেত্রে আসছি। লিস্ট মানে হয় যাতে না। আপনি মনে রাখেন জাস্ট যাতে না, এতটুকু মনে রাখলে আপনার জন্য এনাফ। ঠিক আছে, আপনি জাস্ট মনে রাখেন লিস্ট মানে হচ্ছে যাতে না। সো যাতে না থেকে আমরা একটু দেখি। আচ্ছা, যাতে না, যাতে না অর্থটা আমরা কখন প্রকাশ করি? যখন নর্মালি আমরা কিছু করতে পারি যে আমি অনেক কষ্ট করতেছি যাতে আমি যাতে না আমি ফেল করি জীবনে, বা আমি কিছু করতে পারি, এটা বিষয়টা বোঝায়। যাই হোক, এর পরে অর্থাৎ লিস্টের পরেরটা
লিস্টের পরের ক্ষেত্রে আমাদের কি করতে হয় দেখেন, মনে রাখবেন সবসময় যদি কোনো বাক্যের মাঝখানে এরকম লিস্ট ব্যবহৃত হয়, তাহলে আপনাকে সবসময় মনে রাখতে হবে একটা সাবজেক্ট বসাইতে হবে। একটা সাবজেক্ট বসাইতে হবে, সাবজেক্টের পরে শুড বসাইতে হবে, তারপরে ভার্ব ওয়ান বসাইতে হবে। এটা একদম কম্পালসরি, এটা মুখস্থ করে নেবেন যে যদি কোনো বাক্যের মধ্যে লিস্ট থাকে, এরপর একটা সাবজেক্ট হয়, তারপরে শুড হয়, অনলি শুড। ঠিক আছে, আপনি মাইড ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে শুড, অনলি শুড ইউজ করলেও আপনার হয়ে যাবে। আপনি একটাই মুখস্থ করেন, অনেকগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। সো এখানে বসানো হচ্ছে ওয়াক ফাস্ট, জোরে হাঁটো, লিস্ট, যাতে না, আমি দিতে পারি ইউ অথবা উই। আচ্ছা, উই দিলাম, উই শুড মিস দি ট্রেন। আশা করি বুঝতে পারছেন আমরা এখানে কি করলাম। আমরা এখানে শুডের একটা সাবজেক্ট নিলাম, সাবজেক্টের পরে একটা ভার্ব শুড নিলাম, যেটা আমাদের রুলসে বলা ছিল। এরপরে আমরা মিস একটা ভার্ব নিলাম, ভার্ব ওয়ান নিলাম, তারপরে আমরা একটা অবজেক্ট নিলাম। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারতেছেন। সো এরপরে আমরা আসি 3 নাম্বার, অর্থাৎ মেথড 4-এর 3 নাম্বারটা কি বলছে, ইট ইজ টাইম। ইট ইজ টাইমের ক্ষেত্রে দুইটা নিয়ম সবসময় মনে রাখবেন। ইট ইজ টাইমের বাংলা অর্থ হচ্ছে এখনোই সময় বা এখনোই উপযুক্ত সময়। আচ্ছা, এখানে শুধুমাত্র ইট ইজ টাইম না থাকে, ইট ইজ হাই টাইমও থাকতে পারে। মনে রাখবেন, ইট ইজ টাইম না থেকে ইট ইজ হাই টাইমও থাকতে পারে। এরপরে কি হয়, এরপরে দেখবেন যদি ইট ইজ টাইমের পরে টু থাকে প্রিপোজিশন, তাহলে আপনি শুধুমাত্র ভার্ব ওয়ান দিয়ে বাক্যটা শেষ করে দেবেন, অর্থাৎ ইট ইজ টাইম টু চেঞ্জ আওয়ার লাইফ। শেষ। আমি এতটুকু করলে কিন্তু আমার অ্যান্সারটা হয়ে গেল, অর্থাৎ ইট ইজ টাইম টু চেঞ্জ আওয়ার লাইফ। এতটুকু করলে আমার অ্যান্সারটা হয়ে গেছে, আর কোনো কিছু করার প্রয়োজন এখানে আমার নাই। শুধুমাত্র টু এর পর একটা ভার্ব ওয়ান দিলাম আর একটা অবজেক্ট বসাই দিলাম, দ্যাটস ইট। কিন্তু যদি এই ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে একটা সাবজেক্ট থাকে, মনে রাখবেন একটা সাবজেক্ট থাকবে, এই যে এখানে দেখুন একটা সাবজেক্ট দেওয়া আছে উই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে আমরা এখানে ভার্ব টু ইউজ করবো, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স করব। ইট ইজ টাইম উই চেঞ্জড আওয়ার লাইফ। তাহলে আমরা দুটা বাক্যের মধ্যে একটু ডিফারেন্স দেখি। দুটা বাক্যের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ইট ইজ টাইমের পরে প্রিপোজিশন টু থাকলে ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ হয়, কিন্তু ইট ইজ টাইমের পরে যদি কোনো সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে একটা ভার্ব নিব, যে ভার্বটা অবশ্যই পাস্ট টেন্স হবে, অর্থাৎ ভি টু এ হবে। সবাই বুঝতে পারছেন রুলস তিনটা? একটু বলবেন আমাকে, একটু সবাই একটু রেসপন্স করে নোট করতেছেন না, একটু জানাবে। জি, ধন্যবাদ। যাই হোক, আমাদের 4 নাম্বার মেথডটা হয়ে গেল। 4 নাম্বার মেথড মনে হয় সবাই নোট করে নিয়েছেন অলরেডি। যাই হোক, এরপর আমরা একটু দেখি এর পরের মেথডটার মধ্যে কি আছে। আমরা শেষ করার পরে আবারও পুনরায় সবগুলো মেথড আরেকবার আলোচনা করব। আচ্ছা, এরপরে দেখি আমরা, এরপরে হচ্ছে মেথড 5, উইশ এবং উড ডেটের ক্ষেত্রে, অর্থাৎ অবাস্তব কল্পনার ক্ষেত্রে কিন্তু আমরা এই দুইটা ওয়ার্ড ইউজ করে থাকি। অর্থাৎ যেটা আমি চাইলেও হইতে পারবো না। আমি মনে করতে পারি আমি যদি খুব বড়লোক হতাম তাহলে এই করতাম, এই টাইপের বিষয়গুলো। তো আচ্ছা দেখেন এখানে অকাল্পনিক, আচ্ছা কেউ একজন খুব ইনভাইট করতেছেন, বুঝতে পারতেছি না। হুম, কে এই যে ইচ্ছে পারবে এটা, আছে যে দুঃখিত, একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আচ্ছা, এরপরে আমরা একটু দেখি তারপরের গুলো। জি, উইশ এবং উদ্বেদের ক্ষেত্রে, আচ্ছা অবাস্তব বা কাল্পনিক কিছু বোঝাতে উইশ ব্যবহৃত হয়। এখানে বি ভার্ব হিসেবে অয়ার ব্যবহৃত, অর্থাৎ আই এর পরে নর্মালি কিন্তু টেন্সের ক্ষেত্রে ওয়াস হয়, তবে একমাত্র এইটাই একটা বাক্য যেখানে আই এর পরে ওয়াসের পরিবর্তে কি হয়, অয়ার হয়। WERE, এই ওয়ার কিন্তু সর্বদা ইউর ক্ষেত্রে হয় এবং প্লুরাল প্রিপোজিশন, সরি প্লুরাল প্রোনাউনের ক্ষেত্রে হয়। তবে আমরা যখন বাক্যের শুরুতে আই উইশ দেখব, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করব হচ্ছে আই ওয়ার। তাহলে আই উইশ, আমি আশা করি বা আমি ইচ্ছা করছি বা আমি যদি কি হতাম, আই উইশ আই ওয়ার, সরি আই উইশ আই ওয়ার আ বার্ড, অথবা আই আর আ মিলিয়নিয়ার, এই টাইপের বাক্য। ঠিক আছে, এই টাইপের বাক্যের ক্ষেত্রে মনে রাখবেন আই এর পরে অয়ার ব্যবহার করতে হবে। আই উইশ, আই ফ্যান্সি থাকতে পারে আরেকটা ওয়ার্ড,
এখানে আমি একটু লিখে দিচ্ছি, আই উইশ অথবা আই ফ্যান্সি, এরকম দুইটা ওয়ার্ড যদি থাকে তাহলে আই এর পরে অয়ার বসায় একটা অবজেক্ট দিয়ে লিখে দিবেন, কোনো সমস্যা নাই, বাক্যটা আপনার হয়ে যাবে, আপনি ফুল মার্কস পাবেন। এরপর দেখেন যদি উড দ্যাট থাকে তাহলে কি হবে, আমরা পড়ছি দেখেন, যদি উইস থাকে তাহলে আমরা সাবজেক্ট বসাবো আর অয়ার বসাবো, অর্থাৎ আই নিলাম আমরা এখানে সাবজেক্ট হিসাবে এবং অয়ার নিছি। কিন্তু যদি বাক্যের শুরুতে এরকম উড দ্যাট থাকে তাহলে আমরা আই যে লিখলাম, এই যে আই দেওয়া আছে, আয়ের পরে আমরা কুড ইউজ করবো, কি ইউজ করবো, এই যে কুড ওয়ার্ডটা। তাহলে আই উড দ্যাট কি হতে পারে, আই কুড বি আ বার্ড। ঠিক আছে, উড দ্যাট আই কুড বি আ বার্ড এগেইন, সরি আই কুড বি আ বার্ড দিলে হবে, আই কুড বি আর যদি চাইল্ড দেন এক্ষেত্রে CHI চাইল্ড এগেইন। অবাস্তব কল্পনা করতেছেন, আমি যদি আবারও কি হতাম, বাচ্চা হতাম, আমি যদি আবারও ছোট হতাম, এই টাইপের কিছু বোঝায়। সো এই রুলসটা বুঝতে পারছেন, নোট করে নিয়েছেন আশা করা যায় সবাই। আই উইশ, আই ফ্যান্সির পরে সাবজেক্ট প্লাস অয়ার ইউজ করা হয়, সাবজেক্ট প্লাস অয়ার, মনে রাখবেন সবাই, সাবজেক্ট প্লাস অয়ার ইউজ করা হয়। এবং উড দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সাবজেক্ট হয়, এরপর একটা কুড হয়, তারপরে হয় ভার্ব ওয়ান। এই যে আমরা এখানে ভার্ব ওয়ান ব্যবহার করছি, নর্মালি এখানে বি কিন্তু ভার্ব ওয়ান হিসেবে ব্যবহৃত হয়েছে। যাই হোক, এরপরে নাম্বার 6-এ চলে আসেন, মেথড 6, টিল, আনটিল এবং দো। একটু সবাই মনোযোগ দিয়ে ভালো করে বুঝবেন। আচ্ছা, এখন একটু দেখেন। আচ্ছা, টিল এবং আনটিল, টিল মানে হচ্ছে পর্যন্ত, আনটিল মানে পর্যন্ত না। সাধারণত উভয় পাশে একই টেন্স ব্যবহৃত হয়, অর্থাৎ আপনি একটু বাক্যটা সুন্দর করে পড়বেন। কমপ্লিটিং সেন্টেন্স পারার জন্য সবচেয়ে কার্যকরী উপকারী একদম সবচেয়ে আর কি সবচেয়ে বেশি প্রয়োজন সেটাই হচ্ছে আপনাকে সেই বাক্যের মিনিংটা বুঝতে হবে। বাক্যের মিনিং বুঝে আপনি একটা সাবজেক্ট কিংবা একটা ভার্ব অথবা একটা সেন্টেন্স একটা ক্লজ সেখানে বসাবেন বাক্যটা পরিপূর্ণ করার জন্য। যাই হোক, আমরা এখানে নিলাম ডোন্ট লিভ, পরিত্যাগ, অর্থাৎ আপনি একটা জিনিস প্রস্থান করো না বা পরিত্যাগ করো না, বা যাই হোক, সরি কোথায় গেলাম, আমরা এখানে একটা বাক্য কমপ্লিট করব। তাহলে যেও না, বা তুমি এখান থেকে যেও না, আনটিল যতক্ষণ না পর্যন্ত আই কি হবে, এখানে যেহেতু এই পাশে দেখেন ডোন্ট লিভটা কোন টেন্স আছে, অবশ্যই প্রেজেন্ট টেন্স, কারণ এখানে ডু নট আমরা জানি সবসময় প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। যদি এখানে ডিড নট থাকতো বা অন্য কিছু থাকতো বা কোনো সাবজেক্ট যে ভার্ব থাকতো সেটা ক্ষেত্রে সবটা অন্য। যেহেতু ডু নট আছে মানে হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে আমাদের আনটিলের পরে একই রকম টেন্স ইউজ করতে হবে, অর্থাৎ আমরা এখানে প্রেজেন্ট টেন্স ইউজ করব, ডু নট লিভ বা ডোন্ট লিভ আনটিল আই অর্ডার ইউ, শেষ, এতটুকু দিলে হবে। যেও না যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে নির্দেশ দিই। সো এটাই হচ্ছে পুরো বাক্যটার বাংলা মিনিং। তাহলে আমরা কি করব, আনটিলের উভয় পাশে, অর্থাৎ আনটিল যদি কোনো বাক্যের মাঝখানে থাকে অথবা টিল যদি কোনো বাক্যের মাঝখানে থাকে, আমরা উভয় পাশে একই রকমের টেন্স ইউজ করব, বাক্যের মিনিং যাতে ঠিক রাখে এরকম একটা সেন্টেন্স ইউজ করবো। অযথা যে কোনো সেন্টেন্স ইউজ করলে কিন্তু আপনি মার্কস নাও পেতে পারেন, সো একটু লক্ষ্য রাখবেন। এরপরে দেখেন দো এবং অলদো, দো অলদো মানে যদিও বোঝায়, এগুলো কিন্তু নর্মালি বাক্যের, নর্মালি এগুলো আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়ছিলাম তখন পড়ছিলাম, এই ওয়ার্ডগুলো বা এই মার্কারগুলো পড়ছিলাম। তো যাই হোক, দেখেন একটু, দো এবং অলদো যদিও, এখানে কিন্তু নর্মালি কি হয়, দো যুক্ত এখানে কিন্তু দুইটা ক্লজ থাকে। এই দো অলদো বাক্যের ক্ষেত্রে সবসময় দেখবেন দুইটা করে ক্লজ থাকবে, কমা থাকবে, তারপরে দুইটা ক্লজ, একটা এখানে একটা দেখেন ক্লজ আছে, এই যে ক্লজ বা সেন্টেন্স আছে এখানে, এই পাশে আরেকটা ক্লজ হবে। তো সেই ক্ষেত্রে কি হবে, দুইটা বিপরীত অর্থ প্রকাশ করবে, একই রকম অর্থ প্রকাশ করবে না। যেমন এখানে দেওয়া আছে দো হি ইজ পোর, যদিও সে গরিব, আমরা কি করতে পারি, এখানে কিন্তু আবার গরিব বুঝায় বা তার টাকা পয়সা কম, সে ধনী না, এরকম টাইপের কোনো ওয়ার্ড দেওয়া যাবে না। আমাদের কি করতে হবে, একটু আলতে হবে, দো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, একটা বিপরীত অর্থ এই পাশে বা বিপরীত একটা বাক্য, বিপরীত টাইপের একটা বাক্য লিখলাম, যেটা নর্মালি হালকা হালকা বিপরীত অর্থ প্রকাশ করে। ঠিক আছে, বুঝতে পেরেছেন আশা করা যায়। আচ্ছা, তাহলে এটা গেল, হি ইজ পোর, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। এটার ক্ষেত্রে একটু নোট করে নেবেন আপনারা, যে যদি বাক্যের মধ্যে টিল আনটিল দো, আচ্ছা টিল আনটিল থাকলে উভয় পাশে একই টেন্স ব্যবহৃত হয়, আর দো অলদোর ক্ষেত্রে একটা বাক্য অর্থাৎ বাক্যের এক অংশ অন্য অংশের বিপরীত অর্থ প্রকাশ করে। একটু লিখে নেবেন, তাহলে হবে, আমরা প্র্যাকটিসের সময় এগুলো আরো বেশি বেশি করে প্র্যাকটিস করবো, তখন আশা করা যায় কোনো প্রবলেম হবে না। আচ্ছা, মেথড 7-এ চলে আসি আমরা, আশা করা যায় সবাই লিখে নিছেন।
মেথড 7-এ চলে আসেন। মেথড 7 হচ্ছে সিন্স, অ্যাজ ইফ এবং অ্যাজ দো। খুবই ইম্পর্টেন্ট রুলস, খুবই গুরুত্বপূর্ণ এই রুলসটা। এই নিয়মটা খুব ভালো করে বুঝতে হবে, খুব ভালো করে। আমাকে না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদেরকে সবাই আবার বুঝে দেওয়ার চেষ্টা করব। দেখবেন নর্মালি অ্যাজ ইফ এবং অ্যাজ দো অথবা সিন্স এগুলো বাক্যের মাঝখানে ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে, দেখতে হবে বাক্যের মাঝখানে ব্যবহৃত হয় কোথায়। দুই পাশে দুইটা সেন্টেন্স থাকে বা দুইটা টেন্সের ক্লজ থাকে বা বাক্য থাকে। এগুলো আমাদেরকে পরিবর্তন করতে হয় কি অনুযায়ী, কোনটা কিসে আছে সেটা অনুযায়ী। দেখেন এখানে আচ্ছা, সো আমাদের যেটা বলতেছিলাম যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে আমরা দেখব তার সামনে কোন টেন্স আছে। যদি তার সামনে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ দেখেন এখানে হি টক্স লেখা আছে, লেখা আছে হি টক্স অ্যাজ ইফ, তাহলে হি টক্স মানে হচ্ছে সে কথা বলে যেন, আর অ্যাজ ইফ এর বাংলা অর্থ হচ্ছে যেন। সো আমরা এখানে কি করব, যেহেতু বলছে যে প্রেজেন্ট ইনডিফিনিট এই পাশে যদি থাকে অর্থাৎ ভার্ব ওয়ান যার সাথে এস বাই এস যুক্ত আছে, আমরা এখানে এমন একটা টেন্স ইউজ করব বা এমন একটা ভার্ব ইউজ করব যেটা ভার্ব টু হয় বা পাস্ট অর্থ প্রকাশ করে। তাহলে সে কথা বলে অ্যাজ ইফ, যেন হি নিউ এভরিথিং। তাহলে সে এমন ভাবে কথা বলে যাতে সে সবকিছুই জানে। আমরা কিন্তু দেখেন এখানে নিউ ইউজ করছি অর্থাৎ ভার্ব টু ইউজ করছি। এই যে এটা হচ্ছে ভার্ব টু, আমরা এখানে ভার্ব টু ইউজ করছি। হি টক্স সে কথা বলে অ্যাজ ইফ যেন হি নিউ এভরিথিং, যেন সে সবকিছুই জানে। অর্থাৎ প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আমরা মাঝখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ইউজ করলাম, এরপরে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করলাম। এই যে এটা হচ্ছে পুরোটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে সাবজেক্ট ভি টু প্লাস অবজেক্ট রয়েছে। আচ্ছা, এরপরে আমরা আসি আবারও সেম রুলসে, যেখানে যদি অ্যাজ ইফ এবং অ্যাজ টু বা অ্যাজ সিন্স এর সামনে যদি পাস্ট ইনডিফিনিট থাকে সেক্ষেত্রে কি করবো, অর্থাৎ ভার্ব টু আছে, সেক্ষেত্রে আমরা এই পাশে পাস্ট পারফেক্ট করব অর্থাৎ হ্যাড প্লাস ভি থ্রি করবো। আমরা জানি পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি। সো এখানে দেখেন লেখা আছে আই প্লেড, অর্থাৎ এখানে ভি টু কিন্তু অলরেডি দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে, এই যে এখানে এমন একটা বাক্য ইউজ করতে হবে যেখানে আমাদের হ্যাড প্লাস ভি থ্রি নিতে হবে। তাহলে আই প্লেড সিন্স, আমি খেলতেছি বা আমি খেলেছি যতক্ষণ হি হ্যাড কল্ড মি, যতক্ষণ না পর্যন্ত বা যতক্ষণ না সে আমাকে ডেকেছিল। সো আমরা কি বললাম এখানে, আবার কি করলাম, এই যে হ্যাড প্লাস ভি থ্রি ইউজ করলাম। দেখেন একটু সবাই লিখে নেবেন, এটা সুন্দর করে লিখে নেবেন যাতে আপনারা বুঝতে পারেন যে এরকম করে অ্যাজ ইফ অ্যাজ তো অথবা সিন্স যদি বাক্যের মাঝখানে বসে তাহলে লক্ষ্য রাখবো, আমরা আবারও বলতেছি লক্ষ্য রাখবো দুই জায়গায়। প্রথমে লক্ষ্য রাখবো যে আসলে প্রথমে কোন টেন্স দেওয়া আছে। প্রথমে যদি পাস্ট ডিফিনিট টেন্স দেওয়া থাকে তাহলে আমরা প্রথমে যদি প্রেজেন্ট ডিফিনিট টেন্স দেওয়া থাকে পরবর্তীতে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে কনভার্ট করব, এবং প্রথমে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করব। একটু সবাই সময় নিয়ে দেখেন, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবেন সবাই। যে কোনো প্রবলেম হচ্ছে কারো একটু আমাকে বলবেন। বুঝতে পারতেছেন কথাগুলো আমার? জি ধন্যবাদ। আচ্ছা, এরপরে যারা নোট করতেছেন একটু ক্লাসের জন্য নোটগুলো গ্রুপে সাবমিট করে দেবেন। এরপরে হচ্ছে মেথড 8-এ যাব। আচ্ছা, মেথড 8-এ যাওয়ার আগে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা কন্ডিশনাল পড়ছি মেবি। কন্ডিশনাল একটা গ্রামারের টপিক, যেখানে কন্ডিশনাল মানে হচ্ছে শর্তযুক্ত বাক্য, যেখানে নর্মালি বাক্যগুলো ইফ দ্বারা শুরু হয়। সো কন্ডিশনাল মেইনলি হচ্ছে চার প্রকার, যেগুলোকে চারটা ভাগে ভাগ করা হয়: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। অর্থাৎ চারটা দেখেন কন্ডিশনাল এখানে লিখছি আমি। এই চারটার ক্ষেত্রে একটু ভালো করে মনোযোগ দিবেন। সেটা হচ্ছে যে যদি কোনো বাক্য ইফ দ্বারা শুরু হয়, ঠিক আছে, সেক্ষেত্রে বাক্যের মধ্যে দুইটা অংশ থাকে। একটা হচ্ছে ইফ যুক্ত অংশ, তারপরে কমা থাকে, তারপরে একটা হচ্ছে বাকি কমার পরে একটা থাকে আর কি, যেটা হচ্ছে নর্মালি আমরা কি বলি সেটাকে প্রিন্সিপাল ক্লজ বলি আর কি। যাই হোক,
তো এখানে দেখেন আমরা ইফ যুক্ত বাক্যর ক্ষেত্রে আমরা দেখবো প্রথমে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো জিরো কন্ডিশনাল নিয়ম হচ্ছে এরকম, যদি ইফ যুক্ত বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এর পরের বাক্যটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কিন্তু কখন, এই ক্ষেত্রে একটু লিখে রাখবেন, এটা একটু কনফিউজিং। কারণ দেখেন আপনি এখানে এই যে জিরো কন্ডিশনাল জায়গায় দেখেন ইফ যুক্ত, এখানে লেখা আছে প্রেজেন্ট। আবার একটু লক্ষ্য রাখবেন যে ইফ যুক্ত এখানে দেওয়া আছে প্রেজেন্ট। তাহলে আমরা কেমনে বুঝবো কখন কোনটা হবে? আসলে কখন, এই পাশে দেখেন এখানে দেওয়া আছে ফিউচার, তবে এখানে দেওয়া আছে প্রেজেন্ট ডিফিনিট, অর্থাৎ এখানে দুইটাই হবে প্রেজেন্ট ডিফিনিট। তো আমরা কেমনে বুঝবো কখন দুইটাই প্রেজেন্ট ডিফিনিট হবে আর কখন একটা প্রেজেন্ট ডিফিনিট হবে, একটা ফিউচার ডিফিনিট হবে? একটু মনোযোগ দিবেন সবাই, একটু ভালো করে একবার জাস্ট মনে রাখেন, তাহলে আশা করা যায় ভুলবেন না। প্রথমত লক্ষ্য রাখবেন, জিরো কন্ডিশনাল বলতে বোঝানো হয় সেই ইফ যুক্ত বাক্যগুলোকে যাদের কি হয়, যাদের ক্ষেত্রে কোনো বৈজ্ঞানিক তত্ত্ব উপস্থাপন করা হয় বা কোনো বৈজ্ঞানিক সত্য, যেগুলো আসলে আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না। যেমন আমি যদি লোহাকে গরম করি, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা মেল্ট হয়ে যাবে বা সেটা গলে যাবে। আমি যদি কোনো কিছু উপরের দিকে ফিকাই দিই, কোনো বস্তু, তাহলে কিন্তু সেটা অবশ্যই নিচের দিকে নেমে আসবে। এগুলোর কিন্তু কোনো বিপরীত হবে না বা এগুলো চাইলেও আপনি পরিবর্তন করতে পারবেন না। আর এই টাইপগুলোকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ বলা হয়। আবার মাঝে মাঝে সাইন্টিফিক ফ্যাক্টও বলা হয়। এগুলো চাইলে আপনি পরিবর্তন করতে পারতেছেন না। সো এগুলো কখনোই ফিউচার টেন্সে হয় না, এগুলো সর্বদাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আপনাকে ইউজ করতে হয়। যার কারণে দেখেন আমি লিখছি ইফ ইউ অ্যাড 2 and 2, যদি আপনি 2 এবং 2 যোগ করেন, তাহলে বলেন দেখি কত হবে? কখনো কি 5 হবে? কখনো 6 হবে? সম্ভব? কখনোই কিন্তু সম্ভব নয়। অর্থাৎ আপনাকে 2 এবং 2 যোগ করলে অলওয়েজ কি পাবেন আপনি? অবশ্যই 4 পাবেন। তাহলে ইট, জি, আমি যদি অ্যান্সারটা লিখি তাহলে ইট, কিন্তু যে উইল লেখা যাবে না, আমরা সবাই ভুল করে উইল লিখে ফেলতে পারি। এখানে উইল লেখা যাবে না, এখানে লেখা লাগবে ইট মেক্স 4। সো আমাদের অ্যান্সারটা হবে এরকম, ইফ ইউ অ্যাড 2 and 2 ইট মেক্স 4, অর্থাৎ এটা 4 হয়। ইট উইল মেক 4 কখনো দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে একটা বৈজ্ঞানিক সত্য বা ম্যাথমেটিক্যাল একটা বিষয়, যেটা সাইন্টিফিক বিষয়, যেটা আপনি চাইলেও কখনো পরিবর্তন করতে পারবেন না। এখন এখানে আরেকটা বাক্য কেমন হতে পারে, লিখি আমি বাক্যটা। দেন ইফ, সরি, ইফ ইউ, ইফ ইউ হিট, হিট আয়রন। এখন বল এখানে আমরা কি ইউজ করতে পারি, ইট উইল হবে না ইট মেলস? শুধু দাস হবে ইট মেলস, অর্থাৎ এটা গলে যাবে। যদি তুমি লোহাকে গরম করো বা লোহাকে হিট করো, তাহলে সেটা কি হয়ে যাবে, ইট মেলস, এটা গলে যাবে। এটা কিন্তু ইট উইল মেল্ট দিতে পারবো না আমরা, কারণ এটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য, এটা আমি কখনো পরিবর্তন করতে পারবো না। কিন্তু যখন দেখবেন এটা বৈজ্ঞানিক কোনো সত্য সত্য না, অর্থাৎ একটা নর্মাল সেন্টেন্স, নর্মাল কোনো স্টেটমেন্ট, সেই ক্ষেত্রে আপনি ইফ যুক্ত বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে হয়, পরেরটাকে অবশ্যই আপনাকে ফিউচার করতে হবে। আর ফিউচার করার ক্ষেত্রে আমরা কি জানি, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান হয়। তাহলে ইফ ইউ কাম আই উইল গো। দেখেন আমরা এখানে ফিউচার ইনডিফিনিট করছি, এখানে পুরোটাকে আমরা কি করছি, ফিউচার ইনডিফিনিট করে ফেলছি। সো একটু লক্ষ্য রাখেন, দেখেন ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো। অবশ্যই একটু লিখে রাখবেন সবাই যে জিরো কন্ডিশনালের মধ্যে কোনো ম্যাথমেটিক্স টার্ম বোঝাবে বা কোনো সাইন্টিফিক ইস্যু বা সাইন্টিফিক কোনো ফ্যাক্ট বোঝাবে, সেক্ষেত্রে দুইটাই প্রেজেন্ট টেন্সে হবে। কিন্তু ফার্স্ট কন্ডিশনালের মধ্যে ইফ যুক্ত প্রেজেন্ট ডিফিনিট হলে পরেরটা আমাদের ফিউচার ডিফিনিট করতে হবে। আরেকটা জিনিস আমি একটু আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে বাক্যগুলো যে এভাবেই থাকবে তা কিন্তু না, বাক্যগুলো এভাবে নাও থাকতে পারে। একটু আমি একটা চেঞ্জ করে দিচ্ছি। বাক্যগুলো আপনার সাথে এইভাবে নাও থাকতে পারে, ওগুলো কিভাবে থাকতে পারে একটু দেখেন। বাক্যগুলো থাকতে পারে এইভাবে যে ইফ, আমি বললাম ইফ যুক্ত বাক্য থাকবে। আচ্ছা, ইফটা বাক্যের মধ্যেও থাকতে পারে, যেমন এই বাক্যটা, উপরের বাক্যটা আমি একটু লিখতেছি, আই উইল গো ইফ ইউ কাম। বাক্যটা এভাবে থাকতে পারে, ঠিক আছে? অর্থাৎ এই যে এটা হচ্ছে ইফ যুক্ত বাক্য, আর আপনি এটা মাঝে মাঝে দেওয়া থাকবে, মাঝে মাঝে সাপোজ আপনার দেওয়া থাকবে আই উইল গো বা এই পর্যন্ত বাক্যটা দেওয়া থাকবে, এবং আপনাকে বলবে আপনি কমপ্লিট করেন। অর্থাৎ আপনাকে তখন এই পাশে কি করতে হবে, একটা প্রেজেন্ট ডিফিনিট টেন্স নিতে হবে। যদি এই পাশটা ফিউচার থাকে, এই পাশটা প্রেজেন্ট ডিফিনিট নেওয়া যাবে। অর্থাৎ আমরা ওই যে যেভাবে গণিতের ক্ষেত্রে সাইড চেঞ্জ করি, যেটা পক্ষান্তর করি, সেভাবে এটাকেও পক্ষান্তর করা যায়। অর্থাৎ আপনি এই যে ইফ যুক্ত বাক্যটাকে পিছনের দিকে নিয়ে আসলেন এবং আই উইল গোটাকে সামনের দিকে নিয়ে আসলেন, যেভাবে করা যায়। সো প্রত্যেকটা এই যুক্ত বাক্য প্রত্যেকটা আপনি চাইলে এইভাবে কনভার্ট করতে পারবেন, কিন্তু মনে রাখবেন নিয়ম একটাই। আচ্ছা, এরপরে সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে আসি। দেখেন সেকেন্ড কন্ডিশনালে বলছে যদি ইফ যুক্ত বাক্যটা
পাস্ট ইনডিফিনিট হয়, আর পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে আমরা কি জানি, যেখানে ভার্ব টু থাকবে, তাহলে এরপরে আমাদের কি হয়, অর্থাৎ ইফ যুক্ত বাক্যের পরে যে একটা যে বাক্য আমরা ইউজ করি, সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস ভি ওয়ান বসাইতে হবে। এটা ভালো করে লক্ষ্য রাখবেন। যদি ইফ যুক্ত বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ইফ যুক্ত বাক্যের মধ্যে যদি ভি টু থাকে, ভার্ব টু থাকে, বা ভার্বের পাস্ট ফর্ম থাকে, আমরা পরের বাক্যটার সাথে কি করবো, উড অথবা কুড প্লাস ভার্ব ওয়ান বসাবো। দেখেন আমরা এখানে করছি এক্সাম্পলে, ইফ ইউ কেম, যদি তুমি আসতে, তাহলে কি হবে, আই উড। আমরা এখানে যদি অ্যান্সার লিখি আই, আমরা উড বসাবো, আই উড, এখানে দিতে পারেন গো, আমি যেতাম। যদি তুমি আসতে, আমি যেতাম, অর্থাৎ আমরা এখানে উড প্লাস ভি ওয়ান বসাইছি। কেন বসাইছি, কারণ এখানে ভি টু ছিল, এই যে এখানে ছিল হচ্ছে ভি টু, যার কারণে আমরা এখানে কি করছি, উড প্লাস ভি ওয়ান বসাইছি। এরপরে আমরা থার্ড কন্ডিশনাল চলে আসি, লাস্ট কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। যদি ইফ যুক্ত বাক্যটা পাস্ট পারফেক্ট হয়, আর পাস্ট পারফেক্ট মানে হচ্ছে কি বলেন দেখি, মনে আছে আপনাদের পাস্ট পারফেক্ট মানে কি, হ্যাড প্লাস ভি থ্রি। সো এখানে ইফ যুক্ত বাক্যটার মধ্যে কি থাকবে, হ্যাড প্লাস ভি থ্রি থাকবে। এই যে দেখেন এখানে অলরেডি আমরা একটা এক্সাম্পল দিচ্ছি যেখানে হ্যাড প্লাস ভি থ্রি রয়েছে, অর্থাৎ ইফ ইউ হ্যাড প্লেড, যদি তুমি খেলতে, আর যদি তুমি খেলতে, আচ্ছা আচ্ছা যাই হোক, তারপরে আমরা কি কি ইউজ করবো, এখানে একটা সাবজেক্ট ইউজ করবো, তাহলে উই, আমি উই ইউজ করি, যদি তুমি ভালো করে খেলতে, বা যদি তুমি খেলতে উই, তাহলে কি হবে, উই উড হ্যাভ দিচ্ছে, তার মানে আমরা সব এখানে উড বসাতে হবে, উই উড হ্যাভ, আমরা এখন বসাবো আমরা খেলাটা জিততাম, তাহলে উই হ্যাভ উড হ্যাভ ওন দি, জি দেখেন আমরা এখানে কি করছি, উড হ্যাভ ওন বসাইছি, অর্থাৎ কি করলাম আমরা এখানে, আমরা এখানে যেহেতু আমাদের হ্যাড প্লাস ভি থ্রি আছে, আমরা এখানে নিয়ে আসে কি করলাম, উড হ্যাভ ওন দিলাম, অর্থাৎ এখানে আমরা উড হ্যাভ প্লাস ভি থ্রি ইউজ করছি। কারো কোনো এই রুলসের মধ্যে বুঝতে সমস্যা আছে, যারা নোট করে নিয়েছেন একটু নোট করে নেন, আমি আবার দেখাচ্ছি। আবার প্রথম থেকে বলতেছি, জিরো কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত দুইটা বাক্য প্রেজেন্ট ডেফিনিট টেন্স হবে, কখন হবে, যখন সেটা সাইন্টিফিক কোনো কিছু বোঝাবে তখন। আর ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ যুক্ত বাক্যটা যদি প্রেজেন্ট ডেফিনিট টেন্স হয়, পরের বাক্যটাও প্রেজেন্ট ডেফিনিট টেন্স হবে, সেক্ষেত্রে সাধারণ কোনো বক্তব্য বা সাধারণ কোনো বিবৃতি বোঝাবে, সাধারণ সেন্টেন্স গুলোকে বোঝাবে। আর থার্ড কন্ডিশনাল ক্ষেত্রে যদি ইফ যুক্ত বাক্যটা পাস্ট ইনডিফিনিট হয়, তারপরে আমাদের কি করতে হবে, উড অথবা কুড প্লাস ভি ওয়ান বসাতে হবে তারপরের বাক্যের মধ্যে, সেটা আমরা অলরেডি করছি। এবং থার্ড কন্ডিশনাল হচ্ছে যদি ইফ যুক্ত বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়, অথবা যদি ইফ যুক্ত বাক্যের মধ্যে হ্যাড প্লাস ভি থ্রি থাকে, তাহলে আমরা এর পরের বাক্যে কি করব, আমরা এর পরের বাক্যে উড হ্যাভ ওন, অর্থাৎ উড হ্যাভ প্লাস ভার্ব ওয়ান বসাবো, সরি ভার্ব থ্রি বসাবো, যেখানে আমরা অলরেডি করছি। একটু ভালো করে লক্ষ্য রাখবেন এটা। জি, আর কোনো সমস্যা, এটা সবাই বুঝতে পারছেন, একটু কথা বলবেন, সবাই বুঝতে পারছেন এটা? জি ধন্যবাদ। তারপরে মেথড নাইনে আসি আমরা, আফটার এবং বিফোর এবং আফটার। এটা আমাদের খুব প্রবলেম হয়, আমাদের অনেক কনফিউজ লেগে যায় আর কি এটা। যাই হোক, সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন, আমরা যখন বিফোর এবং আফটার ইউজ করবো, মনে রাখবেন বিফোরের আগে সবসময় হ্যাড প্লাস ভি3 হয়, এবং পরে, অর্থাৎ বিফোর মানে হচ্ছে পূর্বে, পূর্বে অর্থাৎ পূর্বের পূর্বেই সবসময় কি হয়, হ্যাড প্লাস ভি3 হয়। দেখেন আমরা এখানে বিফোর ইউজ করছি, এই বাক্যে দেখেন আগে থেকেই হ্যাড দেওয়া আছে, হ্যাড প্লাস ভি3 দেওয়া আছে, ঠিক আছে। এবং তারপরে আমরা কি করব, তারপরে পাস্ট ইনডিফিনিট করব, এটা সবসময় মনে রাখবেন। বাকি এটা অনেকগুলো রুলসের ক্ষেত্রে সেম অর্থ, মানে সেম ভাবেই হয়, যেমন এক পাশে পাস্ট পারফেক্ট হলে অপর পাশে পাস্ট ইনডিফিনিট হয়, এটাও সেম। এই পাশে পাস্ট পারফেক্ট আছে, তাহলে আমাদের কি করতে হবে, আসে পাস্ট ইনডিফিনিট করতে হবে, এমন একটা বাক্য বসাতে হবে যেখানে ভার্ব টু থাকবে, অনলি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আই হ্যাড গন, আমি গিয়েছিলাম, বিফোর, বিফোর কি দিতে পারি এখানে, বিফোর হি রিচড, তাহলে আই হ্যাড গন, আমি চলে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম যখন, তার পৌঁছানোর পূর্বে আমি গিয়েছিলাম, অর্থাৎ এখানে আমি রিচ বসালাম, ভার্ব টু বসাইলাম। তাহলে আবার একটু রুলসটা পড়ি, বিফোরের আগে কি হয়, হ্যাড প্লাস ভি3 হয়, এবং বিফোরের পরে কি হয়, ভার্ব টু হয়। তাহলে এটা কিন্তু শুধুমাত্র এই ক্ষেত্রেই হয়, অর্থাৎ যখন দেখবেন এগুলো আসে তখন। কিন্তু যদি এরকম থাকে, দেখেন আমি এটা অ্যান্সার আগে থেকে লিখে দিছি, সেটা হচ্ছে যে আই উইল গো, যদি এরকম ফিউচার থাকে, যদি বিফোরের আগে ফিউচার থাকে, দেখেন এখানে আই উইল গো দিছে, এটা কিন্তু হ্যাড প্লাস ভি3 না, এটা হচ্ছে ফিউচার, সেক্ষেত্রে বিফোরের পরেরটা প্রেজেন্ট ডেফিনিট টেন্স হবে। ঠিক আছে, এটা লিখে নিন সবাই, এক্সাম্পল লিখে নিলে হবে। বিফোরের পরেরটা কি হবে,
সরি বিফোরের আগে আই উইল অর্থাৎ ফিউচার আছে, সেক্ষেত্রে বিফোরের পরে কি করবো আমরা প্রেজেন্ট টেন্সে করবো, এখানে আর চেঞ্জ করার দরকার নেই। এখন আসেন আফটারের ক্ষেত্রে। আফটার এবং বিফোর দুটোই হচ্ছে একদম বিপরীত। আমরা বিফোরের ক্ষেত্রে বললাম প্রথমে হ্যাড প্লাস ভি3 হয়, কিন্তু আফটারের পরে হ্যাড প্লাস ভি3 হয়। অর্থাৎ দেখেন এখানে যে আফটারের পরে আমরা হ্যাড প্লাস ভি3 করছি, এখানে দেখেন আফটারের আগে আমাদের কি দেওয়া আছে, ভি1 ভি2 দেওয়া আছে, তাহলে আমরা আফটারের আগে দিলাম হচ্ছে আমি আফটারের আগে আমরা কি করলাম, এখানে ভি2 ইস আগে থেকে করা আছে, আমাদের এখানে কি করতে হবে আফটারের পরবর্তীতে আমাদের, আচ্ছা কামের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখেন, কামের কিন্তু ভি1 ভি2 এবং ভি3 সবগুলাই সেম। অর্থাৎ এখানে কোনো আমরা ইডি বা সরি একটু ভুল হয়েছে আমার, ভি2 হচ্ছে কেম, তবে ভি3 হচ্ছে কাম, অর্থাৎ কেম কাম সবগুলা সেম। জি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমরা হ্যাড এর পরে কি ইউজ করছি, ভি3 ইউজ করছি, এটা কিন্তু ভি1 না, এটা হচ্ছে ভি3। যেহেতু বাক্যের কোনো পরিবর্তন অর্থাৎ ওয়ার্ডটার বানানে কোনো পরিবর্তন নাই, সেক্ষেত্রে আমরা এখানে এটা ইউজ করছি। তাহলে আবার একটু প্রথম থেকে বলি, বিফোর এর ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স আগে হয়, অর্থাৎ হ্যাড প্লাস ভি3 আগে হয় এবং পরে হচ্ছে ভি2 হয়। এবং আফটারের ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়, অর্থাৎ আগে হয় ভি2 পরে হয় ভি3, হ্যাড প্লাস ভি3। একটু সবাই লক্ষ্য রাখবেন। জি ধন্যবাদ। এরপরে হচ্ছে মেথড 10 হচ্ছে রিলেটিভ প্রোনাউন্স, অর্থাৎ আমরা রিলেটিভ প্রোনাউন পড়ছিলাম কয়টা, রিলেটিভ প্রোনাউন হচ্ছে 3টার মতো থাকে, আরো কিছু বাক্য রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন, রিলেটিভ প্রোনাউন দ্বারা নর্মালি হু থাকে, হুইজ থাকে এবং দ্যাট থাকে, এগুলো আমাদের পরীক্ষা সবচেয়ে বেশি আসে। রিলেটিভ প্রোনাউনগুলো কোথায় বসে, বাক্যের মাঝখানে বসে আগের বা আগর কোনো মানে কোন তথ্য সম্পর্কে পরে তথ্য দেয় আর কি। যেমন আই হ্যাভ আ ব্রাদার, আমার একটি ভাই আছে, হু যে ইজ আ ডক্টর, সে একজন ডক্টর। তার মানে কি দেখেন দেখি, আমি এই ভাইয়ের সম্পর্কে কিন্তু এখানে বলছি সে একজন ডক্টর। তাহলে হচ্ছে আমার একজন ভাই আছে, সে হচ্ছে ডক্টর, সে আমরা কোথায় বলছি, হুয়ের মাধ্যমে বলছি। মনে রাখবেন তাহলে সেক্ষেত্রে এই যে তিনটা, আচ্ছা আমরা একটু এটা pin করে দিচ্ছি, এই যে 3-4টার মতো আছে যেগুলোর ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করে থাকি। তো আমি একটা ছক দিচ্ছি যেখানে দেখেন লেখা আছে কখন কি হবে। আমরা ব্যক্তির ক্ষেত্রে নর্মালি কি ইউজ করি, হু ইউজ করি, ঠিক আছে। বস্তুর ক্ষেত্রে অর্থাৎ যেগুলো যখন যদি কোনো বস্তু হয় সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, হুইস অথবা দ্যাট ইউজ করতে পারি। কিন্তু যখন কোনো সময় বোঝাবে তখন আমি দেখেন একটা ছক করে দিচ্ছি, যেখানে লিখছি হু, কে বা কে ব্যবহার হবে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হবে, আবার হুইচ অথবা দ্যাট ব্যবহৃত হবে বস্তুর ক্ষেত্রে, আবার হয়ার ব্যবহৃত হবে স্থানের ক্ষেত্রে, এবং হয়েন ব্যবহার করা হবে কখন, কোনো সময়ের উল্লেখ করার ক্ষেত্রে। এই যেগুলো দেখেন আমরা পরবর্তীতে এক্সারসাইজ করার সময়, এটা অবশ্যই আপনাদের এক্সারসাইজের মধ্যে আমি তুলে দিছি, সেগুলো করার সময় অবশ্যই আমাদের এই রোজটা কাজে লাগবে। একটু কষ্ট করে সবাই দেখে নেন, বা যদি কারো লেখার প্রয়োজন হয় লিখে নেন। আবারও বলতেছি, মেথড 10 হচ্ছে রিলেটিভ প্রোনাউন্সের সম্পর্কে। কারো কোনো সমস্যা হচ্ছে একটু আমাকে বলবেন। সবার লেখা হয়ে গেছে, আমি কি পরের রুলসে যাব? আচ্ছা আমি পরের রুলসে যাই, প্রবাদ বাক্য নিয়ে। অর্থাৎ এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। প্রবাদ বাক্যের ক্ষেত্রে আমাদের অনেক কিছু কিছু প্রবাদ বাক্য মুখস্থ করে রাখতে হয়, যেগুলো কখনো পরিবর্তন করা যায় না চাইলেও। সো আমাদের অনেকগুলো প্রবাদ বাক্য মুখস্থ করতে হবে আমরা চাইলে, যেগুলো পরবর্তী অর্থাৎ পূর্ববর্তী বোর্ডগুলোতে আসছিল, সেগুলো পড়লে আমাদের জন্য এনাফ। ওগুলো পড়া ছাড়া আমাদের আর লাগবে না, ওগুলো পড়লে হয়ে যাবে। তবে পরীক্ষার মধ্যে দেখবেন প্রভাব গোজ দ্যাট এটা লেখা থাকে, এটা লিখে ডট ডট দেওয়া থাকে। তখন আপনি চাইলে এখানে যে কোনো একটা আপনার যেটা মনে আসে বা যেটা আপনার ওই মুহূর্তে মনে পড়তেছে সেরকম একটা প্রবাদ বাক্য লিখে দিবেন। আমি এখানে 5টা প্রবাদ বাক্য লিখে দিছি। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, হেলথ ইজ ওয়েলথ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইউনিটি ইজ স্ট্রেংথ, হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে। এখানে আমি 5টা লিখে দিছি, আপনারা চাইলে আরো বেশি করে পড়ে নিতে পারেন। তবে মনে রাখবেন এগুলোর ক্ষেত্রে কি হয়, এগুলোর ক্ষেত্রে দেখবেন মাঝে মাঝে এই যে শুধু এতটুকু দেওয়া থাকবে, হোয়ার দেয়ার ইজ এ উইল কমা দেওয়া থাকবে। আপনাকে কিন্তু সেখানে আপনি মন গড়া কোনো কিছু লিখতে পারবেন না, এখানে আপনাকে অবশ্যই লিখতে হবে দেয়ার ইজ এ ওয়ে। অন্য কিছু লিখলে কিন্তু ভুল। অর্থাৎ প্রবাদ বাক্য কখনো পরিবর্তন করা যায় না। সো কিছু কিছু প্রবাদ বাক্য রয়েছে যেগুলো আপনাকে মুখস্থ রাখতেই হবে, কোনো উপায় নাই। সো এগুলো আপনাকে নিজে থেকেই পড়ে নিতে হবে, একটু কষ্ট করতে হবে মুখস্থ করার জন্য। সো একটু মুখস্থ করে নেবেন, বাংলা মিনিং সব মুখস্থ করে নেবেন, আশা করা যায় অনেকদিন মনে থাকবে। এটা হচ্ছে প্রবাদ বাক্যের ক্ষেত্রে। প্রবাদ বাক্যের ক্ষেত্রে নর্মালি কি থাকতে পারে, হয় এরকম একটা থাকবে প্রভাব কোজ দ্যাট, বা এই টাইপের, এমন না যে শুধুমাত্র এটাই থাকবে।
এই টাইপের থাকতে পারে, এই টাইপের একটু অন্য দিকেও যাইতে পারে, বা দেখবেন যে টেলস বা প্রভাব টেলস দ্যাট লিখতে পারে গোস দাঁড়ায়, বা প্রভাব ইজ দ্যাট থাকতে পারে, মানে একটু চেঞ্জ হয়ে থাকতে পারে। ঠিক আছে, আপনি পড়লেই বুঝতে পারবেন বাক্যটা। যেহেতু মোটামুটি ইন্টারে পড়েন সেহেতু এতটুকু বোঝার ক্ষমতা তো মনে হয় আছি। যাই হোক, এরপরে আমরা একটু আসি ইউজ টু এর ক্ষেত্রে। এটা আমরা রুলস এর মধ্যে অন্তর্ভুক্ত করে নিই, কারণ এটার ক্ষেত্রে একটু চেঞ্জ আছে, আমরা একটু দেখবো। এটা অনেক ইজি। ইউজ টু, আচ্ছা ইউজ টু কখন ব্যবহৃত হয়? আমরা অতীতের কোনো অভ্যাস সেটার মধ্যে অভ্যস্ত ছিলাম। আগে আমি খুব বই পড়তাম, এখন পড়ি না। আগে আমি প্রতিদিন স্কুল যাইতাম, এখন আমি কলেজ একদিনও যাই না। এই টাইপের বিষয়গুলোর ক্ষেত্রে আমরা কি করি? ইউজ টু ব্যবহার করি আর। যা ইউজ টু গো টু স্কুল, আমি স্কুলে যাইতাম, আমার অতীতের একটা অভ্যস্ততা। আবার আই ইউজ টু টেক টি, আমি চা খাইতাম, এখন আমি কফি খাই। সো আমি আগে চা খাইতাম, সো এই যে আমরা ইউজ করলাম এখানে আই ইউজ টু টেক। অর্থাৎ আপনি মনে রাখবেন সবসময় ইউজ টু এর পরে কি হয়? ভার্ব ওয়ান হয়। আমি এখানে ভার্ব ওয়ান বসাইছি। এটা একটু ভালো করে মনোযোগ দিবেন। ইউজ টু এর পরে ভার্ব ওয়ান হয়, তবে একটু চেঞ্জ আছে। যখন দেখবেন ইউজ টু এর আগে একটা ভার্ব আছে, অর্থাৎ বি ভার্ব প্লাস ইউজ টু থাকবে, তখন কিন্তু আপনি এখানে ভার্ব ওয়ান বসাইতে পারবেন না। তখন আপনাকে একটা ভার্ব প্লাস আইএনজি করতে হবে। অর্থাৎ দেখেন এখানে দেওয়া আছে এম ইউজ টু, শুধু ইউজ টু না, এখানে এম ইউজ দেওয়া আছে। তাহলে এম ইউজ থাকার কারণে আমরা এখানে কি দিব? আই এম ইউজ টু টেকিং টি। ঠিক আছে, আশা করা যায় বুঝতে পারছেন। মোটামুটি এগুলোই ছিল আজকের রুলসে। আরো কিছু ব্যতিক্রম ধর্মী কিছু এক্সেপশনাল রুলস আছে যেগুলো আমি অন্তর্ভুক্ত করিনি, যেগুলো আমরা প্র্যাকটিসের সময় করব। আপনারাও প্র্যাকটিস করবেন। আশা করা যায় আমি যে প্র্যাকটিসগুলো দিব সেগুলো করবেন, এবং সেগুলোর পাশাপাশি আপনাদের বইয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো আপনারা একটু ট্রাই করবেন। যদি কখনো কোনো প্রবলেম মনে হয় অবশ্যই গ্রুপের মধ্যে ছবি তুলে বা লিখে আপনারা কোনোভাবে দেওয়ার চেষ্টা করবেন। আশা করা যায় সেটার ব্যাখ্যা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, আজকের ক্লাসের মধ্যে ক্লাসটা খুব শর্ট টাইমে হয়ে গেছে। যাই হোক, এতটুকুই ছিল আজকের ক্লাস। আর আমাদের ফেসবুক পেজে ক্লাসটা মনে হয় লাইভ চলতেছিল, যদি কেউ পরবর্তীতে দেখতে চান ওখান থেকে দেখতে পারেন। পুরো ক্লাসটাই ফেসবুকে লাইভ হচ্ছিল। আচ্ছা যাই হোক, আমরা পুরো ক্লাসটা শেষ করছি। আমরা এখন একটু রিকল করি প্রত্যেকটা মেথড। তাহলে মেথড ওয়ান ছিল হচ্ছে মডাল ভার্ব প্লাস ভার্বের মেইন ফর্ম। এরপরে মেথড টু ছিল হচ্ছে পারপাস বা উদ্দেশ্য বোঝাতে, যেখানে আমরা কিছু ফ্রেজ ইউজ করি বা কিছু শব্দাংশ ইউজ করি। আর সেখানে তিনটা জিনিস আমাদের মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু এবং গেট ইউজ টু। এই তিনটার পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। জি, হ্যালো, কিছু বলবেন? আচ্ছা, একটু যাই হোক, আমি একটু পরে দেখতেছি। ক্লাসটা শেষ করার আগে কিছু কথা বলবো। কেউ যাবেন না, ক্লাসটা শেষ করার পর আমি একটু কথা বলবো আপনাদের সাথে। আচ্ছা, এরপরে মেথড থ্রিতে আসি। সো দ্যাট ভার্সেস সো ডট ডট দ্যাট। একটু ভালো করে বুঝে নেবেন। সো দ্যাট হচ্ছে এরপরে সবসময় ক্যান অথবা কুড প্লাস ভার্ব ওয়ান হয়, কিন্তু সো ডট 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 দ্যাট, অর্থাৎ সো এরপরে যদি সো এর এবং দ্যাট এর মধ্যে যদি কোনো ওয়ার্ড থাকে তারপরে আমরা এখানে ক্যান নট অথবা কুড নট ইউজ করি। এরপরে মেথড ফোরে হচ্ছে টু ডট ডট টু লিস্ট এবং ইট ইস টাইমের রুলস। টু ডট টু এর ক্ষেত্রে কি হয়? শুধুমাত্র টু প্লাস ভার্ব ওয়ান হয়। লিস্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি ওয়ান হয়, এবং ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি টু থাকে সেক্ষেত্রে আমরা ভার্ব ওয়ান বসাই। অন্যথায় সাবজেক্ট থাকলে আমরা ভার্ব টু প্লাস অবজেক্ট বসাই। এরপর হচ্ছে উইশ এবং উদ্দেতের ক্ষেত্রে। উইশের ক্ষেত্রে কি করি আমরা? আই উইশ অথবা আই ফ্যান্সি, এরপর সবসময় একটা সাবজেক্ট হয় এবং অয়ার হয়, অন্য কোনো বি ভার্ব না, শুধুমাত্র অয়ার হয়। এবং উদ্দেতের ক্ষেত্রে কি হয়? আমাদের সাবজেক্ট প্লাস কুড হয়। এরপরে মেথড সিক্সে আসি, টিল, আনটিল এবং দো। টিল আনটিলের ক্ষেত্রে কি হয়? টিল আনটিলের ক্ষেত্রে একই রকম টেন্স উভয় পাশে ব্যবহৃত হয়। দো অলদের ক্ষেত্রে কি হয়? আপনি যখন দো অল কোনো বাক্যের মধ্যে দেখবেন তখন অলওয়েজ দেখবেন যে বিপরীত দুইটা সেন্টেন্স থাকে, দুইটা সেন্টেন্স অথবা একটা বাক্যের মধ্যে এক অংশের অন্য অংশ বিপরীত অর্থ প্রকাশ করে। এরপরে মেথড নাম্বার 7 হচ্ছে সিন্স, অ্যাস ইফ এবং অ্যাজ তো। পুরোটাই সবকিছুই যেন অর্থ প্রকাশ করে। এগুলোর ক্ষেত্রে যদি সিন্স, অ্যাস ইফ, অ্যাজ তো এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, এবং যদি প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হয় পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। এরপরে আসি মেথড 8-এ, যেখানে আমরা কন্ডিশনাল সেন্টেন্স গুলো পড়ছি, যেখানে ইফ যুক্ত বাক্যগুলোকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্সেস, যেখানে মধ্যে আমরা দেখতে পাইছি চারটা।
চারটার মধ্যে প্রথমটা ছিল জিরো কন্ডিশনাল, যেখানে ইফ যুক্ত বাক্য যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরেরটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় কখন, যখন সেটা কোনো সায়েন্টিফিক ফ্যাক্টকে বিশ্লেষিত করে বা লেখা থাকে। এবং ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে আমরা পড়ছি নর্মাল বাক্যগুলো যেখানে ইফ যুক্ত বাক্যটা প্রেজেন্ট থাকে, পরের বাক্যটাকে আমাদের ফিউচার ইনডেফিনিটে করতে হয়। এবং সেকেন্ড কন্ডিশনে আমরা দেখছি যদি ইফ যুক্ত বাক্যটার ক্ষেত্রে ভি টু থাকে বা পাস্ট ইনডেফিনিট থাকে, আমরা পরের বাক্যটার কি করি, সাবজেক্ট প্লাস কুড অথবা কুড প্লাস ভি ওয়ান বা ভার্ব ওয়ান ব্যবহার করে থাকি। এরপর থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে আমরা যখন ইফ ব্যবহার করি সেক্ষেত্রে, থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে ইফ যুক্ত বাক্যটা যদি পাস্ট পারফেক্ট থাকে অথবা ভি হ্যাড প্লাস ভি থ্রি থাকে, সেক্ষেত্রে আমরা পরের বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি থ্রি ব্যবহার করে থাকি। এরপরে রুলস মেথড নাম্বার 9 হচ্ছিল আফটার এবং বিফোর এর ক্ষেত্রে। আমরা আবারও বলতেছি, আফটার হচ্ছে বিফোরের আগে সাবজেক্ট হ্যাড প্লাস ভি থ্রি ব্যবহৃত হয়, এবং বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স বা ভার্ব টু ব্যবহৃত হয়। এবং আফটারের ক্ষেত্রে ঠিক উল্টোটাই হয়, আফটারের আগে হয় পাস্ট ইনডিফিনিট এবং পরে হয় পাস্ট পারফেক্ট। এরপরে ছিল রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে। রিলেটিভ প্রোনাউন আমাদের এখানে চারটার মতো দেওয়া আছে, যেখানে হু, হুইচ, দ্যাট এবং হোয়েন দেওয়া আছে। হু কখন ব্যবহৃত হয়, যখন কোনো ব্যক্তি সম্পর্কে বলা হয়। হুইচ কখন বলা হয়, যখন সম্পর্কে কোনো বস্তু সম্পর্কে ব্যবহৃত হয়। হোয়ার ব্যবহৃত হয় কখন, যখন সেখানে কোনো স্থান ব্যবহার করা হয় তখন। আর হোয়েন হয় যখন কোনো সময় বোঝায় তখন। এরপরে ছিল হচ্ছে প্রভাব বা প্রবাদ বাক্য। প্রবাদ বাক্যের ক্ষেত্রে আমাদের প্রশ্ন থাকতে পারে আ প্রভাব গোস দ্যাট, এই টাইপের, অথবা আপনাকে এরকম কোনো সেন্টেন্স বা এরকম কোনো সেন্টেন্স তুলে দিল অর্ধেক, যেটা আপনি চাইলে পরবর্তীতে পরিপূর্ণ করতে পারেন। যাই হোক, এরপরে ছিল ইউজ টু। ইউজ টু এর ক্ষেত্রে মনে রাখবেন, অতীতের কোনো কাজে আপনি অভ্যস্ত ছিলেন এরকম থাকার ক্ষেত্রে ইউজ টু ব্যবহৃত হয়। ইউজ টু ব্যবহৃত হয়। এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি এম ইউজ টু, অর্থাৎ যদি ইউজ টুর আগে এম ইজ আর ওয়াজ আর থাকে, সেক্ষেত্রে আমাদের ভার্ব প্লাস আইএনজি করতে হয়।